আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা সারা দেশে যেন এক আতঙ্কের নাম। দিন কিংবা রাত ঢাকার মূল সড়ক, অলিগলি, এমনকি ফ্লাইওভার সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এই অটোরিকশা। তবে লাখ লাখ এ যানবাহনের নেই কোনো ধরনের বৈধতা। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাটারি অটোরিকশা বানাতে দেয়া হলেও ছিল না কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। অটোরিকশা নিয়ে দীপ্ত চন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। এমন দুর্ঘটনার দৃশ্য রাজধানী সহ সারা দেশের। কখনো দেখা যাচ্ছে গতির ঝড় তুলতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে অটোরিকশা, কখনো ওভারটেক কিংবা গতির চাপে চাকা খুলে পড়ে দুর্ঘটনার কবলে পড়ছে বাংলার টেসলা। বৈধতা না থাকলেও দিব্যি চলছে এসব যান। প্রশ্ন উঠেছে কিভাবে চলছে, কারাই বা করছে নিয়ন্ত্রণ। এর খোঁজে নামে RTV। দেখা যায় রাজধানী ঢাকার অলিতে গলিতে রাস্তাঘাট কিংবা অন্যের জায়গা দখল করে গড়েছে অটোরিকশার গ্যারেজ। খোঁজ নিয়ে জানা যায় কেউ কেউ পাড়া মহল্লার বিভিন্ন নেতাদের ম্যানেজ করে চালাচ্ছে এসব গ্যারেজ। কিছু গ্যারেজ আবার খুলে বসেছে খোদ নেতারাই। যারা ফুটপাতে ইউজ করে ওদের মনে করেন ওই রাত্রবেলা আংটা সিস্টেম করে কারেন্টটা ইউজ করে, দিনের বেলা কোনো মিটার দেখা যায় চলে। সব বিএনপির লোকজনের বললে আমার একটু প্রেশার দলের সাথে জড়িত আছি ওই হিসাবে আর কি একটু ঝামেলা ভাই। আচ্ছা, খাম্বা থেকে নেওয়ার কারণটা কি? খাম্বা থেকে লাইন ছিল কিছুদিন আগে, ওটা পরে কেটে দিছে ওরা। প্রতিদিন সারা দেশে 40 থেকে 50 লাখ আর ঢাকায় 8 থেকে 10 লাখ অটোরিকশা চলাচল করে। এতে প্রায় দুর্ঘটনার শিকার হয়ে রাজধানী সহ সারা দেশের হাসপাতালে ভর্তি হন যাত্রী সহ চালকরা। বাজার যাওয়ার সময় মানে মোড়ের পর থেকে একটা ভ্যানের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়। পা ভেঙে গেছে, রক ছিঁড়ে গেছে, পরে আপনার ওইখানে আরো অনেক কিছু হয়েছে। চিকিৎসকরা জানান প্রতিদিন অসংখ্য লোক দুর্ঘটনার কবলে পড়ে আসছে পঙ্গু হাসপাতালে। আমরা প্রচুর পরিমাণ প্রতিদিন যা পাচ্ছি, কোনো সময় দেখা যাচ্ছে আমাদের পা কেটে ফেলতে হচ্ছে, পা হারাতে হচ্ছে, হাত পায়ে হচ্ছে এবং মৃত্যুবরণ ঘটছে। কেউ মাঝপথে মারা যাচ্ছে, কেউ স্পট ডেথ হচ্ছে অথবা আমাদের কাছে আছে। বিদ্যুতের অপচয় রোধ, জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নে এসব বাহন নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই অচিরেই এসব যানের নিয়ন্ত্রণ প্রয়োজন বলে জানান তারা। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করা নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ জানায়, যশনে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারীর বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিকেলে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে। চট্টগ্রামের হাটহাজারীতে জারি করা 144 ধারা সম্পর্কে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, হাটহাজারীতে এখনো 144 ধারা বহাল আছে, এক্ষেত্রে জনমনে কি কোনো প্রভাব পড়েছে কিনা এবং তারা কি বলছেন জানাবেন? যে সাদিয়া আসলে যেমনটি বলেছেন, গতকাল রাত 10টার সময় দুই পক্ষের সংঘর্ষের কারণে 144 ধারা জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর পরেই কিন্তু আসলে জনমনে একটা শঙ্কা দেখা দিয়েছে। আসলে দিনের বেলা কী হচ্ছে না হচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে গতকাল রাত দুই পক্ষের সংঘর্ষের সময় এরকম বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে একটি যাত্রীবাহী বাস দেখা যাচ্ছে। আসলে এই বাসটিকে আসলে কে বা কারা ভেঙেছে এটা তবে নির্ধারিত করে কেউ বলতে পারতেছে না। তবে এইরকম আরও বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে এবং একই সাথে কয়েকটি ছোট ছোট সিএনজিও ভাঙচুর করা হয়েছে। তবে এই ভাঙচুরের সময় আসলে পুলিশের ভূমিকা নীরব ছিল বলে এখানকার যারা সাধারণ বাসিন্দা আছে তারা কিন্তু আসলে অভিযোগ করে বলেছেন। পরিস্থিতি যখন আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই মুহূর্তে উপজেলার নির্বাহী কর্মকর্তা আসলে আজ দুপুর 3টা পর্যন্ত 144 ধারা জারি করেছেন এবং এই 144 ধারা জারি করার পর থেকে কিন্তু এই যে
এই সমস্ত এলাকাতে 144 ধারা জারি করা হয়েছে। সেখানে সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহন সংশ্লিষ্ট এলাকায় 5 জন বা তার অধিক লোক একসাথে চলাফেরা কিংবা অবস্থান করতে পারবে না। তবে এখানকার যারা সাধারণ বাসিন্দা আছে তারা বলল আসলে যখনই আসলে এই ঘটনাটি ঘটেছিল তখনই যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কঠোর অবস্থান নিতেন তাহলে কিন্তু আসলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। তবে রাত 2টার সময় কিন্তু আসলে সেনাবাহিনী এসেছিল। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং একই সাথে যৌথ বাহিনীও কিন্তু আসলে এখানে টহল দিচ্ছেন। তবে যারা সাধারণ মানুষ আছে তাদের একটাই দাবি আসলে এটি কী কারণে আসলে এই ধরনের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে তিনি প্রচার করেছেন সেটার শাস্তি তারা অবশ্যই দাবি করতেন এবং দুই পক্ষকে কিন্তু শান্ত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অনুরোধ জানিয়েছেন। তবে এখানে ধন্যবাদ সাইফুল। এদিকে মুক্তিযোদ্ধাদের সমাবেশকে ঘিরে টাঙ্গাইলের বাসাইলে 144 ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকলিমা বেগম আদেশে জানান, আজ বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময় ও স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ছাত্র সমাবেশের অনুমতি চাওয়া হয়। এ অবস্থায় উভয়ের সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তার কারণে ভোর 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বাসাইল শহীদ মিনারের 500 গজ এলাকায় সকল প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার সহ অবৈধ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ইউএনও। আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক সাইফুল ইসলামের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 7 সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম ও পরিবহন যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের সকল স্টেক হোল্ডারদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে সেজন্য ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শেষ দিনের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আগামী 9 সেপ্টেম্বর ভোটকে সামনে রেখে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। এদিকে প্রচারণার শেষ দিনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা শপথ বাক্য পাঠ করাবেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় আনুষ্ঠানিকভাবে তারা শপথ বাক্য পাঠ করবেন বলে জানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে। ছাত্রত্বের বৈধতা না থাকায় জাকসু নির্বাচনে বাম সংগঠনের প্যানেল সম্প্রতি ঐক্য থেকে মনোনীত ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনকে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশনের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাকসু গঠনতন্ত্রের 4 এবং 8-এর ঝ ধারা মোতাবেক প্রত্নতত্ত্ব বিভাগের 2017-18 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হয়েছে। এর প্রতিবাদে রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলন করেছে বাম সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেল। উদ্দেশ্যটা সেটা হচ্ছে নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণ। আমরা যদি নির্বাচিত নাও হই তাও এই তথ্যটা আমরা এভিডেন্স আকারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উপহার দিব। আগের দিনগুলোতে যে প্রচারণা চালিয়েছি হল ভিত্তিক, অনুষদ ভিত্তিক বা বিভাগে আমরা গিয়েছি, বটতলায় গিয়েছি, বিভিন্ন জায়গায় আরো ক্যাম্পাসে, তো ভালো সাড়া পাচ্ছে, আমরা অত্যন্ত আশাবাদী। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আছেন সহকর্মী ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক, নির্বাচনী প্রচারণার 2 দিন বাকি, এই মুহূর্তে ভোটার ও প্রার্থী তালিকা থেকে কাউকে প্রত্যাহার করার বিষয়টিকে কিভাবে দেখছে শিক্ষার্থীরা? ছাদে, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো গতকাল আপনি জানেন, গতকাল কিন্তু সম্প্রীতির ঐক্য প্যানেলের যে বাম দলের যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের যে ভিপি প্রার্থী অমর্ত্য রায়
জনকে কিন্তু ভোটার তালিকা ও সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছে। সেটাকে কেন্দ্র করে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে নির্বাচনে একটি শঙ্কা সৃষ্টি হয়েছে বলে আমরা দেখেছি। যেহেতু নির্বাচনের প্রচারণার আর মাত্র 2 দিন বাকি রয়েছে, এর মধ্যে এসে কিন্তু একটি শক্তিশালী দল তাদের যে ভিপি প্রার্থী তাকে নির্বাচনের যে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গতকাল কিন্তু নির্বাচন কমিশনের প্রার্থী তালিকা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রার্থী তালিকা থেকে তার নাম প্রত্যাহারের যে আদেশ দিয়েছেন, তারই প্রতিবাদে কিন্তু সেই ঐক্য প্যানেল কিন্তু রাতেই তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছে বলে আমরা দেখেছি। তো সংবাদ সম্মেলনে তারা যেটা অভিযোগ করেছেন যে এটা অন্যায় করা হয়েছে তাদের বিরুদ্ধে, তারা কিন্তু বৈধ প্রার্থী এবং তাদের যে ভোটার তালিকায় নাম উঠেছে সেটা বৈধভাবে উঠেছে, আজকে কেন তাদের নাম প্রত্যাহার করা হলো, এটা নিয়ে তারা কিন্তু শঙ্কিত এবং সাধারণ ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু ওই নির্বাচন নিয়ে একটু শঙ্কিত হয়ে পড়েছেন বলে আমরা জেনেছি। তো মাত্র 2 দিন বাকি রয়েছে নির্বাচনের প্রচারণার, যে বিভিন্ন প্রার্থীরা কিন্তু তারা প্রচারণায় ব্যস্ত রয়েছেন বলে আমরা দেখেছি। সেই প্রচারণা কিন্তু কিছুটা হলেও ভাটা পড়েছে আজকের গত রাতের এই ঘটনাকে কেন্দ্র করে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে একটি শঙ্কার বয়ে চলেছে বলে আমরা দেখেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। ফেনীর সোনাগাজীর কালিদাস পাহালিয়া নদীর নবাবপুর ব্রিজের তলদেশ থেকে অবৈধভাবে বালু তোলায় ভেঙে যাচ্ছে ব্রিজ সংলগ্ন নদীর পাড়। অভিযোগ আছে একটি অসাধু চক্র নদী ভাঙন রোধে বালু ভরাটের কথা বলে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করছে। স্থানীয়রা জানান, নদীর গতিপথ পরিবর্তন প্রকল্পের আওতায় ড্রেজিংয়ে অনিয়ম করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে ফরহাদনগর ও নবাবপুর ইউনিয়নের 2 চেয়ারম্যান। অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ফেনী থেকে SA আকাশের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। পানি প্রবাহ বৃদ্ধি করতে নদীর গতিপথ পরিবর্তন প্রকল্প হাতে নেয় সরকার। এ প্রকল্পের আওতায় নাব্যতা ফেরাতে ফেনীর সোনাগাজী উপজেলার কালিদাস পাহালিয়া নদী থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি স্বার্থান্বেষী মহল। স্থানীয়দের অভিযোগ, এর নেতৃত্ব দিচ্ছেন ফরহাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু ও নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক জহির। তবে সব নিয়ম মেনেই বালু উত্তোলন করা হচ্ছে বলে জানান অভিযুক্ত 2 চেয়ারম্যান। এই বালু এখানে বিক্রি করা, যদি 1 ফুট বালু যদি বলে কেউ সাইকেলে, রিক্সা বা সিএনজিতে 1 ফুট বালু কেউ নিচে পলিথিনে করি যদি বলতে পারে, তাইলে আমি এটা সকল দায় নিব না। আমি কিন্তু বালু উত্তোলন করছি না, আমি ড্রেজিং এর কাজটা তদারকি করছি। বালুর ব্যবসা বা অন্য কোনো সরকারি নির্দেশনা আমার নয়, আমি শুধু এর কাছে আমার এই বোর্ডগুলা ভাড়া দিছি। পরবর্তী এই বালুগুলো কি করবে এটা সরকারের বিষয়, চেয়ারম্যানের বিষয়, এই বিষয়ে আমরা কিছু জানি না। অভিযোগের সত্যতা যাচাই করতে মানব সম্পদ ও উন্নয়নের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলার প্রশাসক রোমেন শর্মা ও স্থানীয় প্রশাসন সরজমিনে বালু মহল পরিদর্শন করেন। এখানে যে প্রাথমিকভাবে সিদ্ধান্তটা ছিল সেটি হচ্ছে নদীর নাব্যতাটা সোজা করে দেওয়া, এটি মূল সিদ্ধান্ত ছিল। তো সেটি করতে গিয়ে অতিরিক্ত বালি উত্তোলনের অভিযোগটা এসছে। তো আমরা বিষয়টা আসলে খতিয়ে দেখছি, আমরা সশরীরে এখানে এসেছি, তার মানে বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। যদি আমরা এই অভিযোগের সত্যতা পাই, আমরা বিধিসম্মতভাবে ব্যবস্থা নিব। যারা অভিযোগ করছে তাদেরও কোনো লাভ আছে কিনা এই বিষয়টাও দেখার আছে। অতিরিক্ত বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়ছে নদী সংলগ্ন নানা স্থাপনা। দ্রুত বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV। নোয়াখালীর নিঝুম দ্বীপের 55 কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্যা, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে 11 কিলোমিটার পাকা সড়ক। বাকি কাঁচা সড়কগুলোর অবস্থা আরও খারাপ। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনো সুফল। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিচ্ছিন্ন একটি ইউনিয়ন নিঝুম দ্বীপ, যার চারপাশে বঙ্গোপসাগর আর মেঘনা নদী। 2001 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় দ্বীপটিকে। এরপরই এখানে গড়ে উঠতে থাকে পর্যটন কেন্দ্র। অপার সম্ভাবনা থাকলেও ভঙ্গুর যাতায়াত ব্যবস্থার ফলে নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার বাসিন্দারা। বন্দর টিলা থেকে নামার বাজার পর্যন্ত সড়কটিতে খানাখন্দ তৈরি হওয়ায় চলাচলে অসহনীয় ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এই বন্যার ফানের অতিরিক্ত চাপে 3 থেকে 7 জায়গা দিয়ে আপনার রাস্তাটা ছেড়ে গেছে। অনেক সময় গাড়ি পড়ে যায়, মোটরসাইকেল পড়ে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোক। যদি এভাবে খারাপ হয় তাহলে
শীতের মৌসুমে পর্যটক আসবে না, যাত্রী নিয়ে টার্গেট করে চালাইতো, অনেক সময় গাড়ি সহকারে খালের ভিতরে পড়ে যায়। রোডের কারণে স্কুলে কোনো বাচ্চাদের দিতে পারি না। শুধু সড়ক নয়, ভেঙে পড়েছে কয়েকটি ব্রিজ। দুর্ঘটনার ঝুঁকি থাকলেও ভাঙা ব্রিজের ওপর কাঠের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে এলাকাবাসীকে। পাকা রোড ভেঙে খাল হয়ে গেছে, এখন কাঠের ফুল করে আমরা এটা এদিকে চলাফেরা করি। মানুষ পার হইতে বহুত কষ্ট হয়, নৌকা দিয়ে পারিছে এপারে আর এপারে। আমাদের ইউনিয়ন পরিষদে ততটুকু বাজেট নাই, আমি যেন এই রাস্তাগুলা নির্মাণ করুম। এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম জানান, বরাদ্দ পেলে আগামী বছরের মধ্যেই শেষ করা যাবে সড়ক উন্নয়নের কাজ। মেইন রাস্তা আমাদের এই হেলথ প্রকল্পের আন্ডারে, এটা অলরেডি ডিবিভুক্ত হয়েছে। ডিজাইন ফেজ কি হবে সেটা হেডকোয়ার্টারে কাজ চলমান আছে। তো আমাদের কাছে যখন ডিজাইনটা চলে আসবে তখন আমরা এস্টিমেট করে পাঠিয়ে দিব আর কি। আশা করতেছি শীতের আগেই টেন্ডার হবে। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচতে হয় নিঝুম দ্বীপের অবহেলিত প্রায় ৩০,০০০ বাসিন্দাকে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। বরগুনার পাথরঘাটায় নির্মাণের 2 থেকে 3 মাসেই ধসে গেছে সংযোগ সড়কের বিভিন্ন অংশ। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এলাকার প্রায় 20,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারদের সাথে এলজিডি কর্মকর্তারা মিলে করেছেন বড় ধরনের দুর্নীতি। বরগুনা থেকে তাওহিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 2022-23 অর্থবছরে বরগুনার পাথরঘাটায় 3টি ব্রিজ নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় 3 কোটি টাকা। নির্মাণের পর গেল 2 থেকে 3 মাস আগে করা হয় 2টি সেতুর সংযোগ সড়কের কাজ। নিম্নমানের ইট ও সড়কের পাশে বাঁধ তৈরি না করায় দেবে গেছে সংযোগ সড়কের কয়েকটি অংশ। এসব অংশ দিয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে দূরপাল্লা সহ স্থানীয় যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে সমঝোতা করে এলজিইডি কর্মকর্তারা অনিয়ম করে যাচ্ছেন। একেবারে ভাঙা, মানে গাড়ি ধরেন যে চালানোটা খুবই অসুবিধা। এলজিইডি মন্ত্রণালয়ের সাথে ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করার পরেও যখন কাজ এইভাবে, এটা তো স্পষ্ট যে কারা জড়িত এটার সাথে। কিছুদিন আগে ইঞ্জিনিয়ার তার বলা হয়েছে যে আপনি এইভাবে কেন করলেন, সেই প্রশ্নের জবাব দিতে পারে না। মূলত তারা আসলে জনগণের জন্য কিছু করে না, তাদের নিজের প্যাডের জন্য তারা করে। আমরা চাই যে রাস্তাটা সুন্দর, ভালো হোক, মজবুত হোক, মানুষ চলাচলের জন্য উপযোগী হোক। জামানতের কিছু টাকা থেকে ভাঙা অংশগুলো মেরামত করা হবে বলে জানালেন এলজিইডির এই প্রকৌশলী। যেগুলো ভেঙে গেছে এগুলো হচ্ছে ঠিকাদারের মাধ্যমে আমরা এটা সংশোধন করে দিব। আর তালুকের চরদরে যে ব্রিজটা আছে এটা আমরা হচ্ছে ঠিকাদারের সাথে কথা হয়েছে, এটা উনি সংশোধন করে দিবে। সঠিক তদন্তের মাধ্যমে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। ভোলার সদর উপজেলা মসজিদের খতিব, মাদ্রাসা শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আমিরুল ইসলাম নোমানীকে তার নিজ বাড়িতে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় রাতে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের পালিয়ানিতে প্রতিবেশী মমিনুলের বাড়ির টয়লেট থেকে নিখোঁজ 8 বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মমিনুল ও তার নানার বাড়িতে আগুন দেয়। আমরা ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করছি। আমাদের ভোলা সদর মডেল থানার একাধিক টিম, ডিবি এবং অন্যান্য অনেক আমরা এই সংক্রান্তে কাজ করতেছি। আমরা এখন তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে। ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি পশুপালন কল্যাণ কেন্দ্রটিকে অবৈধভাবে দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভবনটি বন্ধ থাকলেও কেন্দ্রের একটি কক্ষ খুলে চলছে নতুন খাটসহ আসবাবপত্র রং করার কাজ। উপজেলা পশু কল্যাণ কেন্দ্র বন্ধ থাকায় গৃহপালিত পশুর মালিকেরা চিকিৎসা ও সঠিক পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। ঝিনাইদহ প্রতিনিধি শিপ্লুজামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ঝিনাইদহের কোলা ইউনিয়ন পশুপালন কল্যাণ কেন্দ্রটি 1988 সালে প্রতিষ্ঠিত হলেও সরকারি তদারকির অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পশুর মালিকরা। গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন ধরনের প্রাণী অসুস্থ হলে চিকিৎসা নিতে ইউনিয়ন থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে কালীগঞ্জ প্রাণী সম্পদ অফিসে নিয়ে যেতে হয়।
কিন্তু সেখানে চিকিৎসার অভাবে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে সেবা নেন পশুর মালিকরা। এতে গুনতে হয় অতিরিক্ত অর্থ। এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রটি বন্ধ থাকলেও একটি সরকারি কক্ষের ভেতরে নতুন খাট পালং সহ আসবাবপত্র রং করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে পশুর চিকিৎসা সেবা। এটা পরিত্যক্ত থাকার কারণে অনেকদিন এটার ভিতরে বিভিন্ন জিনিসপত্র, ধান, খাট, ভুসি, অন্যান্য জিনিসপত্র রাখছে তারা। গরু ছাগল সেবা দেওয়ার জন্য আসে, কিন্তু মূলত তারা সেবা পায় না। তার একটি মাত্র কারণ, এখানে কোনো ডাক্তার নাই। কোনো ডাক্তার নাই, হ্যাঁ, তা গাড়ি রাখে ও ফার্মেশন রং করে। যদি এখানে একটা ডাক্তার নিয়োগ থাকতো তাহলে আমাদের একটু উপকার হতো। জনবল না থাকার কারণে পশু কল্যাণ কেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। জনবল সংকটের জন্যই ওখানকার স্থানীয় যারা মানুষ তারা একটু ভোগান্তির শিকার হচ্ছে। এ বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা লিখিতভাবে জানিয়েছি। ওনারা পদক্ষেপ নিলে আমরা দ্রুত ওখানে সেবা দিতে পারব। পশুপালন কেন্দ্রটি পুরোদমে চালুর দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। চিকিৎসক ও জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিদিন 1000-এর বেশি রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসলেও পান না প্রয়োজনীয় সেবা। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই রোগে আক্রান্ত ধামরাইয়ের 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ে রোগীরা। আউটডোরের টিকিট কাটতে লাগে দীর্ঘ সময়। এরপর ডাক্তারকে দেখাতেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ডাক্তার নাস্তা খাইতে গেছে 1 ঘন্টা হয়ে গেছে, আর একটা ডাক্তার দেখাইতে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা হলে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়। সরকারি মেডিকেল আসি তো 2টা কমের লিগে ডাক্তার কম, 3 জন ডাক্তার থাকে, ডাক্তার 1 জন। রোগীদের বসার স্থানে নেই আলো বাতাস, উল্টো সেখানে রাখা হয়েছে অব্যবহৃত যন্ত্রাংশ ও আসবাবপত্র। দাঁড়ানোর জায়গা তো নাই, কে কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। চিকিৎসক ছাড়াও নার্স, টেকনোলজিস্ট, ফিল্ড স্টাফ ও অন্যান্য পদ সহ মোট 135টি পদের মধ্যে 40টি দীর্ঘদিন ধরে শূন্য। ফলে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হয় রোগীদের। এখানে সকাল থেকে এই পর্যন্ত 3 জন ছিল, এখন 2 ম্যামের নাস্তা খেতে গেছে। এই ম্যাম 2 ম্যাম আসলে কি ম্যাম এখানে রোগী বেশি হচ্ছে। ব্যাপারে আপনি দেখেন একটা হাসপাতাল, উপজেলা হাসপাতালে কি পরিমাণ রোগী। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 10 জন চিকিৎসক যারা পদায়িত, কিন্তু তারা সংযুক্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত, যার কারণে এই 10 জন চিকিৎসক যদি এখানে কাজ করত, সেক্ষেত্রে রোগীদের সেবাটার মান পরিবর্তন আরো হতো, অবশ্যই হতো। ধামরাই উপজেলার 5 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র সরকারি হাসপাতালটিতে চিকিৎসক ও জনবল সংকট নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চল বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 63 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে দারুল জামাল শহরে হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 6 জন সেনা সদস্য ছিলেন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP। রাজ্যটির গভর্নর বাবা গানা জুলুম দুঃখ প্রকাশ করে জানায়, এই সম্প্রদায়কে কয়েক মাস আগে পুনর্বাসন করা হয়েছিল। এদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নাইজেরিয়ার সেনাবাহিনী অপর্যাপ্ত বলে ফরেস্ট গার্ডস নামক নবগঠিত একটি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল। গেল একদিনে নিহত হয়েছে আরও অন্তত 67 জন। উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ আরোপ, ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়া এবং হত্যার হুমকির মধ্যেই গাজা শহরের আরও একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, ইসরায়েলি অভিযানে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিপ্রায় উপত্যকার প্রায় 10 লাখ মানুষের জন্য এক বিশাল হুমকি, যেখানে উপত্যকাটির জনসংখ্যার অর্ধেকই শিশু। শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, গাজায় প্রায় 23 মাসের ইসরায়েলি আগ্রাসনে গড়ে প্রতি ঘন্টায় প্রাণ হারিয়েছে অন্তত 1 জন শিশু। এমন পরিস্থিতিকে শোচনীয় হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।
এদিকে যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভ করেছেন প্রায় 1,500 মানুষ। এ সময় প্রায় 450 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ডিফেন্ড আওয়ার জুরিস নামক একটি ক্যাম্পেইন গ্রুপ এ বিক্ষোভ করে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা। এদিকে লন্ডন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, বিক্ষোভকারীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়, ফলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এবার খেলার খবর। এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10:15টায় প্রথম ভাগে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে 13 সদস্যের একটি দল, যেখানে সাইফ রিশাদ সহ আছেন 4 জন অফিসিয়াল। দলের বাকিরা দেশ ছাড়বেন সন্ধ্যা 7:30টায়। আগামী 9 তারিখ শুরু হবে এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশের মিশন শুরু 11 তারিখ হংকংয়ের বিপক্ষে। এরপর 13 তারিখ শ্রীলঙ্কা এবং 16 তারিখ আফগানিস্তানের বিপক্ষে লড়বে লিটন দাসের দল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।